নমস্কার বন্ধুরা, আজকের গল্প একটি পিঁপড়ে ও ঈশ্বর। প্রায় 10 বছর কেটে গেছে এ সময়। তখন থেকে হত্যা করতে শুরু করেছি বলা চলে। না, কোনো মানুষকে নয়, একটি প্রাণী, নাম পিঁপড়ে। অবাক হবেন না, এই হত্যা সবাই করে থাকে, তবে আমি করেছি বা করে চলেছিলাম একটি নেশা থেকে। পিঁপড়ের মৃতদেহ জমিয়ে রাখা। হ্যাঁ, পিঁপড়ে ছাড়াও বহু প্রাণীর মৃতদেহ জমিয়ে রাখা আছে আমার নিজস্ব গবেষণাগারে। আরশোলা, টিকটিকি, ইঁদুর, বিড়াল ছাড়াও বহু প্রাণীকে কাঁচের বক্সে বন্দি করা আছে মৃত্যুর পর। আমার যখন 20 বছর তখন থেকে এই কাজ করছি, কারণ মৃত্যুর পর তাদের দেহের কিরূপ বিন্যাস হয় তা দেখার জন্য। তবে আজ পর্যন্ত সবচেয়ে অবাক লেগেছে পিঁপড়ের দেহ নিয়ে, কারণ এর দেহে কোনো হাড়ের টুকরো আমি পাইনি। যাই হোক, আজ পর্যন্ত আমার 30 বছরের সংগ্রহের প্রায় 7.5 লাখ পিঁপড়ে মৃত অবস্থায় আমার ওই কাঁচের বাক্সে বন্দি আছে। আরশোলা প্রায় 50,000 জমিয়েছি। তবে এই তো সেদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। একটি আরশোলা মারা যাওয়ার পর দেখলাম আমার এই ঘরের মেঝেতে পড়ে রয়েছে, ঠিক হাত পা উল্টান অবস্থায়। আর ঠিক তাকেই ঘিরে রেখেছে প্রায় কয়েক হাজার পিঁপড়ের দল, যেন এটা কোনো মৃতদেহের উৎসব চলছে। প্রচণ্ড রাগ উঠেছিল পিঁপড়েগুলোর প্রতি। পা দিয়ে দিলাম ওদের উৎসবকে মাটি করে। ছত্রভঙ্গ হয়ে পিঁপড়েগুলি এধার ওধার করলেও সমস্ত পিঁপড়েগুলোকে মারলাম গুনে গুনে। প্রায় 5,000 পিঁপড়ের সমাগম ছিল ওই আরশোলার মৃত্যুতে। আমি অবাক, তাহলে মানুষের মৃত্যুতে এর কত সমাগম হতে পারে? সত্যি যদি এরকম হয়, বিষয়টা ভাবনার আছে। সব প্রাণীর মৃত্যুর পর পিঁপড়ে আসে, কিন্তু পিঁপড়ের মৃত্যুর পর কেউ আসে না। এতদিন পর্যন্ত প্রায় 4 লাখ পিঁপড়ে জমেছে। আরশোলা 60,000, টিকটিকি, বিড়াল, ইঁদুর এবং আরও অন্যান্য সমস্ত প্রাণী নিয়ে প্রায় 1 লাখ হবে। ঘরের সমস্ত জায়গা ভরে গেছে। আজ 5 বছর হতে চলল আমার স্ত্রী মারা গেছেন। বিয়ের প্রায় 2 বছরের মধ্যেই ওর সাথে আমার ঝামেলা হয়েছিল এসব নিয়ে। এসব বলতে এই গবেষণাগার নিয়ে। প্রচণ্ড জেদি ছিল। আমার এই প্রাণী সংরক্ষণাগার একদম পছন্দ করতো না। একদিন রান্নাঘরে ও রান্না করছিল, তখন একটি বিড়াল একটি ইঁদুরকে মুখে তুলে নিয়ে বার হচ্ছিল রান্নাঘর থেকে। আমার স্ত্রী তখন চিৎকার করে উঠল তা দেখে। আমি সেই শুনে আর স্থির থাকতে পারলাম না। পাশেই একটা লোহার রড ছিল, মারলাম বিড়ালটিকে। ব্যাস, ওখানেই শেষ। বিড়াল তো মরল, কিন্তু সেটি আমি কেন মারলাম তার কৈফিয়ত আমার স্ত্রী আমার কাছে চাইল। তখন আমি এক উন্মাদ হয়ে গিয়েছিলাম প্রাণী সংরক্ষণ নিয়ে, যেন কোনো কিছুই আমার কাছে আর নিজের মনে হচ্ছিল না, ওই মৃত প্রাণীগুলি ছাড়া। সেই সময় এক অদ্ভুত যুক্তি আমার শরীরে ভর করল। হ্যাঁ, সব প্রাণী আমার গবেষণাগারে মৃত অবস্থায় সংরক্ষিত আছে, শুধুমাত্র মানুষ ছাড়া। ব্যাস, যেই না ভাবা সেই কাজ। আমার সামনে যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি যে আমার স্ত্রী, আর চিন্তা সেইটা আমার মাথা থেকে প্রায় এক প্রকার উবেই গেল বলা চলে। পাশেই রক্তমাখা রড্ডি ছিল, মারলাম এক ঘা ওই মহিলার মাথায়। সাথে সাথেই লুটিয়ে পড়ল নিচের মেঝেতে। মৃত্যুর পর মৃতদেহটিকে ভরে রাখলাম একটি কাঁচের বক্সে, ঠিক যেমন ভাবে ভরে রাখি অন্যান্য প্রাণীগুলিকে, ঠিক সেইভাবেই। একটু ছটপট করছিল, কিন্তু কাঁচের ঢাকনা বন্ধ করার কিছুক্ষণ পরেই সেই জিনিস বন্ধ হলো। একটা কালো কাপড়ে ঢেকে রাখলাম বাক্সটিকে, যাতে কেউ না বুঝতে পারে। ওর মৃত্যুর ঠিক কিছুদিন পর আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাইরে থেকে এসেই প্রতিবেশীকে খবর দিলাম যে স্ত্রী নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকজন আমার কথা প্রায় বিশ্বাসই করে নিল। কিছুজন অন্য দৃষ্টিতে আমার দিকে তাকালেও আমি এমন অভিনয় করলাম যে সবাই বিশ্বাস করে নিল আমার কথা।
যেহেতু আমার স্ত্রীর কোনো আত্মীয় পরিজন বেঁচে ছিল না, তাই সন্দেহ ব্যাপারটা আমার কাছে চিন্তার বিষয় ছিল না। তবে যাই হোক, এর বেশ কিছুদিন পর আমার বাড়িতে আসে আমারই এক বন্ধু। যদিও সে কর্মসূত্রে পুলিশ অফিসার, কিন্তু তার কাছে আমার স্ত্রীর মৃত্যুর কথা বললাম। সেও বিশ্বাস করে নিল, কিন্তু কেন জানি না তারপর থেকেই সেই বন্ধুকেও কোনো খোঁজ খবর পাইনি। সবাই যেন কেমন দূরে চলে গেল। তবে এই ঘটনার বেশ কয়েক বছর পর ভুলে গেল আমার স্ত্রীর কথা। আমিও বেশ মজা পেলাম, ভাবলাম নিয়তির কি খেলা, এত পাপ করেও বুঝি মুক্তি পাওয়া যায় তাহলে। তবে এখন আমার অনেক নাম ডাক, সবাই আমাকে আমার কাজের জন্যই চেনে। স্ত্রীর মৃত্যুর পর থেকে সেই কাঁচের ভিতরই দেহটিকে এমনভাবে কেমিক্যাল দিয়ে রেখেছিলাম যেটি কিছুদিন পর শুধুমাত্র হাড়ের কঙ্কালে রূপান্তরিত হবে। তবে সেটিকে আমি বার করব না ওই কাঁচের বক্স থেকে, তার উপর কালো কাপড় দিয়ে ঢেকিয়ে রাখবো ভাবলাম, যত্ন করে। আর ঠিক যত্ন করে সাজিয়েও রেখেছি আমার সংগ্রহ করা প্রাণীর মৃতদেহগুলিকে, এমনভাবেই রাখা যেটা দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। আচ্ছা, একটি প্রদর্শনীর যদি আয়োজন করা যায় তাহলে কেমন হয়? আমার এই গবেষণাগার সম্বন্ধেও আরো লোক জানতে পারবে। দেশের লোক কেন, বিদেশেও জানুক না, ক্ষতি কি? আজ 24শে নভেম্বর, রোববার। আজই প্রদর্শনীর দিন। সবকিছুই আয়োজন হয়েছে, বিভিন্ন গুণী ব্যক্তিরাও এসেছেন। সবাই আমার কাজের জন্য প্রশংসাও করলেন। আয়োজনে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য পুলিশ প্রশাসনেরও সাহায্য আমায় দেয়া হয়েছিল। আর ঠিক তখনই দেখা গেল আমার সেই পুলিশ বন্ধু অমিতের সাথে। অনেক পাল্টে গেছে। আমি প্রথমটা থেকে একটু ভয় পেয়েছিলাম, কেন জানি না। এ ভয় কিসের? অমিতকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? ও বলল, ভালোই। আমিও স্ত্রী মারা যাওয়ার জন্য একটু দুঃখ প্রকাশ করলাম, যাতে ও আমাকে ভালো মনে করে। কিন্তু কি কখনোই যে আমি এই কথা বলতে গেছিলাম জানি না। বোধ হয় কোনো অজানা এক সুপ্ত আত্মা আমায় দিয়ে বরিয়ে নিল, জানি না। অমিত কিভাবে মারা গেল জিজ্ঞাসা করতেই হাত পা আমার অবশ হয়ে গেল। যেন মনে হলো কোনো দুষ্ট আত্মা এই দিনটার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আজকের দিনটা কি তবে 24শে নভেম্বর? ঠিক 5 বছর আগে। হ্যাঁ, এই দিনটাতেই তো আমি ওকে খুন করেছিলাম না? ক্রমে ক্রমে ঘটনা মনে পড়তেই হাত পা আমার কেমন যেন করছিল। অবশেষে হাত পেছনে গিয়ে ভুল করে লাগলো কাঁচের বক্সে, যাতে পিঁপড়ে রাখা আছে। আর সেই বক্স আমারই হাতে লেগে পড়লো ঠিক তারই দুধাপ নিচে রাখা কালো কাপড়ে মোড়া বক্সে। সাথে সাথেই অজস্র পিঁপড়ের মৃতদেহ ছড়িয়ে পড়লো ঘরের মেঝেতে। আর সেই কালো কাপড়ের ভেতর থেকে এক দুর্গন্ধযুক্ত পচা গন্ধ বেরোতে লাগলো। ওদিকে অতিথিদের মধ্যেও এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রান্না করা খাবারের মধ্য থেকেও বেরোচ্ছে অজস্র পিঁপড়ে। প্রায় কয়েক ঘন্টার মধ্যেই দিনটা উলটপালট হয়ে গেল। ওদিকে অমিত তখন কালো কাপড় সরিয়ে উদ্ধার করেছে একটি আস্ত কঙ্কাল, যার কিছুটা অংশ ভগ্ন। আর সেই বক্সের মধ্যে থেকেই অজস্র আরশোলা ইঁদুর পিঁপড়ে বেরোচ্ছে অগণিত সংখ্যায়। যেন মনে হচ্ছে এতদিনের আমার হাতে হত্যা করা প্রাণীগুলোর মৃতদেহ মিথ্যা মুক্তি পেল আমার হাতেই। অমিত তখন কঙ্কালটিকে উদ্ধার করে নেওয়ার পর হাতের থেকে খুলছে একটি চুড়ি। এই চুড়িটা কিভাবে? ক্রমশ আমার মস্তিষ্ক অবশ হয়ে গেল সেই কঙ্কালের হাতের হাড় থেকে অমিতকে খুলতে দেখে। তখনও আমি প্রায় হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। কেউ যেন মনে হলো আমার জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার দেহ তখনও অচৈতন্য অবস্থায় রয়েছে এই মহা সমারোহের আবহ। শুধু দেখতে পাচ্ছি দেশ বিদেশ থেকে আগত অতিথিরা শুধু আমার দিকেই তাকিয়ে রয়েছে, যেন তাদের মুখে নীরবতা বলে দিচ্ছে যে পাপ কেউ ছাড়ে না। অবশেষে অমিত বলে উঠল, ইরে, খুব তো খুন করে মজা নিচ্ছিলিস না? কিন্তু আমি জানতাম যে ঘুমটা তুই করেছিলিস।
আমি আবারও বিড়বিড় করে বললাম, আমি করেছি, তার প্রমাণ? অমিত বলল, প্রমাণ? এই যে চুড়ি, যেটা কিনা তোদের বিয়েতে আমি উপহার দিয়েছিলাম, মনে আছে? এতক্ষণে আমার কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মৃতদেহ রাখার সময় শুধুমাত্র ওই চুড়িটি আমি কেমন ফেলে রেখে গেছিলাম ভুল করে, যেটির গোলাকার আকৃতি থেকে তখন একটি জ্যান্ত পিঁপড়ে উঁকি দিয়ে বলছে, এবার তোর মুক্তির পালা। হ্যাঁ, ফাঁসি কাটে। ক্রমশ আমার শরীর নিস্তেজ হয়ে গেল। যখন পুলিশের জিপ আমার গাড়িতে তুলল, তখন দূর থেকে আবছা দেখতে পেলাম ঘরের মধ্যে একটি প্রাণীর স্তূপ জমা হয়েছে, ঠিক লাইন বরাবর। হ্যাঁ, 4 লাখ পিঁপড়ের মৃতদেহ ঘিরে প্রায় তারই দ্বিগুণ জ্যান্ত পিঁপড়ের সমাগমে গোটা ঘরটা যেন ভরে উঠেছে এক প্রদর্শনীর ক্ষেত্র। আর অতিথিরা সেইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে আমি সৌমেন। নমস্কার।